হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের যে পক্ষ থেকে প্রতিদিনের যে 30 মিনিটের লাইভ সেশনটি আয়োজন করে থাকি, তারই ভিত্তিতে আজকে আমরা আমাদের মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ টপিক টাইফয়েড এবং কমপ্লিকেশনস অফ টাইফয়েড নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। এবং আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় বলেন কিংবা যে কোনো পরীক্ষায় বলেন কিংবা আমাদের নর্মাল ওয়ার্ডের প্র্যাকটিসের ক্ষেত্রে চিন্তা করলে আমরা যেটা দেখে থাকি, টাইফয়েড বা প্যারাটাইফয়েড, এন্টেরিক ফিভার, এটা কিন্তু আমরা কমনলি পেয়ে থাকি। ঠিক আছে। এবং ডেভিডসনে আমাদের এই ডিজিজটি সম্পর্কে যতটুকু আলোচনা করা আছে সেটা যদিও আমাদের আপনারা ক্যাপশন যারা দেখেছেন বা আমাদের শিডিউল যারা দেখেছেন তারা হয়তো দেখবেন যে সেখানে আমরা মূলত দুটো টপিক আলোকপাত করেছি, টাইফয়েড এবং কমপ্লিকেশনস অফ টাইফয়েড। এবং আমরা আজকে মোটামুটি বলা যায় যে টাইফয়েডের প্যাথোফিজিওলজি থেকে শুরু করে কমপ্লিকেশন, ট্রিটমেন্ট কিংবা ইনভেস্টিগেশন সবগুলো সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। এবং আশা করা যায় আজকের এই কিছুটা সময় যে সেটা 25 মিনিট বা 30 মিনিট যাই হোক না কেন, সেটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে ভালো মতো দেখতে পারেন, আশা করা যায় আপনারা টাইফয়েড থেকে যে কোনো প্রশ্নই অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ডেভিডসনে চলে যাই। ওকে। আচ্ছা, প্রথমত আমরা আমাদের ডেভিডসনের এই যে পেজটি দেখতে পাচ্ছি, এন্টেরিক ফিভারের অংশটি, এটি মূলত যে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড নিয়ে বলা হয়েছে। এবং আমরা সবাই যেটা গুরুত্বপূর্ণভাবে প্রথমত জানি, সব ডিজিজের কিছু রুট অফ ট্রান্সমিশন থাকে বা ট্রান্সমিশনের কিছু রুট থাকে। এবং টাইফয়েডের ক্ষেত্রে মূলত এই ট্রান্সমিশনের রুটটি যে ফিকো ওরাল রুট। ঠিক আছে। মূলত আমরা যারা ঢাকা শহরে থাকি বা তারা সবাই দেখা যায় কি কোনো না কোনো সময় চটপটি, ফুচকা বা গরমের দিনে যে শরবত, হ্যাঁ, আখের শরবত বা এগুলো খেয়ে থাকি। ওকে। এবং এই সমস্ত জিনিস এগুলার আসলে পানিগুলো কোথা থেকে নেওয়া হয়েছে বা আদৌ পরিষ্কার পানি কিনা, এগুলোর কিন্তু ইস্যু থেকে যায়। হ্যাঁ। এবং বিশেষত দেখা যায় যে গরমকালে আমাদের ওয়ার্ডগুলোতে অনেক বেশি পরিমাণের যে টাইফয়েডের রোগীগুলো এসে ভর্তি হয়, এন্টেরিক ফিভারের রোগীগুলো এসে ভর্তি হয়ে থাকে। ঠিক আছে। সো এখানে জাস্ট এটাই মনে রাখতে হবে যে আমরা টাইফয়েড বলেন বা প্যারাটাইফয়েড বলেন, ঠিক আছে, তার মূলত সোর্সটা কি ফিকোরাল রুটের মাধ্যমে এরা ছড়িয়ে থাকে। এবং সেরোটাইপ তো আমরা জানি যে সালমোনেলা এন্টেরিকা সেরোটাইপ, যে সালমোনেলা প্যারাটাইফি বা টাইফি বা প্যারাটাইফি দ্বারা হয়ে থাকে। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এসবি এর জন্য লাগে, এটা আমাদের সাধারণত যে ক্রনিক ক্যারিয়ার কন্টিনিউ টু এক্সক্রিট দ্য ব্যাকটেরিয়া আফটার 1 ইয়ার। আমরা সকলেই কিন্তু টাইফয়েড মেরির ঘটনাটি জেনে থাকি, যে কিনা এক ঘর থেকে আরেক ঘরে বা এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে কাজ করতো। সে নিজে ছিল কিন্তু ক্যারিয়ার, তার কোনো ধরনের উপসর্গ বা কিছু ছিল না। সে তার এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে রান্না করতো বা কাজ করতো, সেখানের মাধ্যমে কিন্তু সে অনেকের মাঝে টাইফয়েডটা ছড়িয়েছিল। এবং এরা তাহলে আমরা জানি কি যে এরা যে ব্যাকটেরিয়াল যে এক্সক্রিশনটা, সেটা সাধারণত 1 বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি হতে পারে। ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা এটা কোথায় থাকতে পারে, এটা মে লিভ ইন দ্য গলব্লাডার ফর মান্থস অর ইয়ার্স। তাহলে এই যে এটার জীবাণুটা কোথায় থাকতে পারে, গলব্লাডারে থাকতে পারে। এবং আলটিমেটলি এদের কিন্তু কোলেসিস্ট্রিমে করা লাগতে পারে, যেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে প্রথমে এই প্যারার ভিতরে আমাদের জাস্ট 3টা শিক্ষণীয় জিনিস আছে যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1 যে আমাদের লাগবে, যেটা ফিকর ওরাল রুটের মাধ্যমে ছড়ায়, এটা গেল নাম্বার 1। নাম্বার 2 যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, সালমোনেলা টাইফি বা প্যারাটাইফি দ্বারা হয়ে থাকে, গেল অর্গানিজমের নাম আমরা জেনে নিলাম। আচ্ছা, ক্যারিয়ার হিসেবে এটা স্টুলের মাধ্যমে এক্সক্রিশন হতে পারে প্রায় 1 বছর পর্যন্ত। নাম্বার 3 গেল। এবং নাম্বার 4 যেটা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এটা কোথায় হিসেবে থাকতে পারে, গলব্লাডারে থাকতে পারে। এই কয়টা জিনিস আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী প্যারা, যে ক্লিনিক্যাল ফিচার্স অফ টাইফয়েড ফিভার। 308 নাম্বার পেজে আছে। এখন আমাদের মূলত এখান থেকে এত হাবিজাবি না পড়ে আমরা মূলত চলে যাব আমাদের এই যে বক্সটিতে 13.44 নাম্বার বক্সটিতে যদি আমরা চলে যাই, সেটাতে আমরা পাবো যে ফার্স্ট উইকে মনে রাখবেন যে ইনিশিয়াল যে সিমটমগুলো আছে, যেমন কি বলতে পারি যে ফিভার, হেডেক, মায়ালজিয়া। হ্যাঁ, আমরা জানি কি টাইফয়েডের যে ফিভারটা বা টেম্পারেচারটা এসে থাকে বা রেইজ হয়ে থাকে কিভাবে, স্টেপ লেডার প্যাটার্নে বেড়ে থাকে। ঠিক আছে, ফর 4 to 5 days। এবং এই সাথে তার পেশেন্টের মায়ালজিয়া বা হেডেক, এসব জিনিসপত্র কিন্তু থাকতে পারে। সো এখানে মূলত আমরা পেশেন্টের এই সমস্ত জিনিসপত্র পাই, যে ফিভার, হেডেক, মায়ালজিয়া। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে ক্ষেত্রে আমরা রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া পেয়ে থাকি। হোয়াট ইজ রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া? আমরা জানি 1 ডিগ্রি টেম্পারেচার যখন কোনো একজন মানুষের বাড়ে, তার যেটা পালস রেটটা, হার্ট রেটটা 10 beats per minute পর্যন্ত বাড়তে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা
টেম্পারেচার বেশি আছে ঠিকই, কিন্তু সেরকম কোনো ধরনের টেকিকার্ডিয়া বা হচ্ছে পালস রেট বাড়াটা পাই না। হ্যাঁ, পালস রেটটা কমই থাকে। এটাকে হচ্ছে মূলত আমরা বলে থাকি হচ্ছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। একই সাথে হচ্ছে পেশেন্টের কনস্টিপেশন থাকতে পারে। এই কনস্টিপেশনটা মূলত কিসের জন্য হয়ে থাকে, যে লিম্ফয়েড টিস্যুর যে থাকে সোয়েলিং হয়ে থাকে মূলত হচ্ছে আইলিওসিকাল জাংশনে। এখন আইলিওসিকাল জাংশনে যখন হচ্ছে সাধারণত সোয়েলিংটা হয় তখনই কিন্তু পেশেন্টের কনস্টিপেশন ডেভেলপ করে থাকে। কিন্তু ক্যাচ হচ্ছে এখানে এটাই যে কনস্টিপেশনটা হচ্ছে মূলত বেশি প্রমিনেন্টলি আমরা দেখা দিয়ে থাকি, মানে পেয়ে থাকি হচ্ছে অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে। হ্যাঁ, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাদের ক্ষেত্রে মূলত হচ্ছে ইয়ে নিয়ে আসতে পারে, ডায়রিয়া বা হচ্ছে ভমিটিংটা নিয়ে বেশি প্রেজেন্ট করে থাকে। তো এই গেল হচ্ছে মূলত আমরা প্রথম সপ্তাহে পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হচ্ছে মূলত কি কি পেতে পারি, পেশেন্টের ফিভার থাকবে, যেটা হচ্ছে কি প্যাটার্নে পারে, এটা হচ্ছে স্টেপ রাডার প্যাটার্নে ইনক্রিজ করে থাকে। নাম্বার 2 হচ্ছে আমরা পেয়ে থাকি পেশেন্টের হেডেক থাকবে, মায়ালজিয়া থাকবে। ইম্পর্টেন্টলি পেশেন্টের কি থাকতে পারে, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া থাকে। ওকে, নাম্বার 4 হচ্ছে আমরা কি পেয়ে থাকি, যে আইলিওসিকাল জাংশনে যে লিম্ফয়েড টিস্যুগুলো আছে সেগুলো যেহেতু সোয়েলিং হচ্ছে এক্ষেত্রে আমরা কনস্টিপেশন পেয়ে থাকি। এবং লাস্ট বাট নট লিস্ট ইজ দ্যাট যদি বাচ্চাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মূলত পাবো কি, ডায়রিয়া এবং ভমিটিং। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এখানকার মূলত কথাবার্তা। নেক্সট আমরা যেটাতে চলে আসব, যে টাইফয়েডের ক্ষেত্রে আমরা কিছু ধরনের কমপ্লিকেশনটা আমরা লাস্টে আসবো। এর আগে হচ্ছে আমরা দেখে নিই, আচ্ছা আরও কিছু বাকি আছে। অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট উইকে, এতক্ষণ আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে সাধারণত আমরা প্রথম সপ্তাহে বা ফার্স্ট উইকে পেয়ে থাকি। হ্যাঁ, এবার আমাদের যে আচ্ছা এবার হচ্ছে আমরা যদি দেখি যে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট উইকে আমরা কোন কোন জিনিসটা পাবো। হ্যাঁ, সাধারণত হচ্ছে এক্ষেত্রে আমরা রোজ স্পট পেতে পারি অন দ্য ট্রাঙ্ক, স্প্লেনোমেগালি পাই, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং টেন্ডারনেস থাকতে পারে, এবং পেশেন্টের ডায়রিয়া থাকতে পারে। ঠিক আছে, এবং পেশেন্টের কাফ থাকতে পারে। ঠিক আছে, এবং মনে রাখবেন টাইফয়েড হচ্ছে এমন একটা জিনিস, সে হেন কোনো অর্গান নাই যেখানে হচ্ছে সে কোনো ইনফেকশন করতে পারবে না। ঠিক আছে, সব অর্গানেই সে কোনো না কোনো ধরনের ইনফেকশন করতে পারে। ঠিক আছে, নিউমোনাইটিস বলেন বা সব কিছুই কিন্তু সে করে থাকে। এবং এই যে রোজ স্পটের কথা বললাম সেগুলো হচ্ছে কি ধরনের, স্পার্স, স্লাইটলি রেস্ট, রোজ রেড স্পট। হ্যাঁ, যেটা হচ্ছে ফেড অন প্রেশার, আবার হচ্ছে যখন প্রেশারটা উইথড্র করে নেওয়া হয় তখন কিন্তু সেটা আবার অ্যাপিয়ার করে থাকে। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট উইকেরগুলো আগেই পড়ে এসেছি। এবার আমরা জানছি কি অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট উইকে আমরা কি কি পেতে পারি। রোজ স্পট, হ্যাঁ, যেটা হচ্ছে প্রেশারে হচ্ছে ফেড করে যায় এবং হচ্ছে প্রেশার থেকে যদি উইথড্র করা হয় আবার অ্যাপিয়ার করে। কি পেতে পারি, পেশেন্টের কাফ থাকতে পারে, পেশেন্টের এপিস্টেক্সিস থাকতে পারে, পেশেন্টের হচ্ছে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে, এবং এই ক্ষেত্রেও কিন্তু পেশেন্টের ডায়রিয়া থাকতে পারে। আর লাস্ট আরেকটা যেটা রয়ে গেল, যে অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড উইকে আমরা কি কি পেতে পারি। অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড উইকে সাধারণত পেশেন্টের ডেলিরিয়াম, কমপ্লিকেশন, কোমা এবং পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, মূলত সেকেন্ড উইকের শেষে বা সেকেন্ড উইক পর্যন্ত যদি হচ্ছে পেশেন্টের এই সমস্ত ঝামেলা বা হচ্ছে যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করা হয় বা পার্শিয়ালি ট্রিটেড যদি হয়ে থাকে সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এবার আমরা যদি চলে আসি কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে, যেমন এটা হচ্ছে বাউলের ক্ষেত্রে পারফোরেশন করতে পারে, হেমোরেজ করতে পারে। ঠিক আছে, সেপটিক ফোকাই মানে হচ্ছে বোন এবং জয়েন্ট ইনফেকশন করতে পারে। ঠিক আছে, বিশেষত যদি হচ্ছে সিকল সেল ডিজিজের ক্ষেত্রে সালমোনেলা ইজ দ্য মোস্ট কমন প্যাথোজেন জয়েন্ট ইনফেকশন। ওকে, এছাড়া কোলিসিস্টাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। আমি আগেই বলছি যত ধরনের টিস আছে, হ্যাঁ, সেটা মেনিনজাইটিস, তারপর হচ্ছে কোলিসিস্টাইটিস, নিউমোনাইটিস, নেফ্রাইটিস, মায়োকার্ডাইটিস, সব ধরনের ইনফেকশনই কিন্তু হচ্ছে আমাদের এই যে এটা করতে পারে, এই টাইফয়েড ফিভারের কমপ্লিকেশন হিসেবে আসতে পারে। আর ক্রনিক ক্যারিয়েজ অবস্থাটা আমরা আগেই বলেছি সেটা কোথায় হয়ে থাকে, পারসিস্টেন্ট গোলব্লাডার ক্যারিয়েজ। ঠিক আছে, এগুলো হচ্ছে গেল মূলত আমাদের টাইফয়েডের যে কমপ্লিকেশনগুলোর কথা আমরা এখানে বলে ফেললাম। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসবো কমপ্লিকেশনের এই সমস্ত জিনিসপত্র এখানে আরও ব্যাখ্যা করে দেওয়া আছে, এত কিছু দরকার নেই। এবার হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করতে পারি। যে কোনো ডিজিজের ইনভেস্টিগেশন যদি আমাদের করা লাগে প্রথমে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের হচ্ছে একটা ব্লাড গ্রুপিং করতে, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারে। ঠিক আছে, এবং সাধারণত আমরা এক্ষেত্রে পেয়ে থাকি হচ্ছে লিউকোপেনিয়া পাবো। হ্যাঁ, পেশেন্টের আমরা লিউকোপেনিয়া পেয়ে থাকি। নাম্বার 2 অবশ্যই আমাদের যেটার মাধ্যমে আমরা এস্টাবলিশ করতে পারি, আমরা সাধারণত ব্লাড কালচার করে থাকি। হ্যাঁ, এবং ব্লাড কালচারের মাধ্যমে আমরা মূলত দেখতে চাই যে অর্গানিজমটাকে টোটালি আইডেন্টিফিকেশন করার চেষ্টা করে থাকি। নাম্বার 2 গেল। নাম্বার 3 সেটা যেটা করতে পারি যে ফার্স্ট উইক পার হয়ে গেল, সেকেন্ড এবং থার্ড উইকে সাধারণত আমরা করে থাকি কি স্টুল কালচারটা করে থাকি। হ্যাঁ, এবং যদিও হচ্ছে ভিটাল টেস্ট অনেক সময় করা হয়ে থাকে বিশেষত ও অ্যান্টিজেন এবং এইচ অ্যান্টিজেনটা দেখার জন্য, এটাতে হচ্ছে কিন্তু আসলে স্পেসিফিক কিছু না, বা ট্রিপল অ্যান্টিজেন টেস্টও আমরা এখানে করে থাকি।
তাহলে মূলত আমাদের ডায়াগনোসিসটা এস্টাবলিশ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কালচারের সহায়তা নিতে হবে। ফার্স্ট উইকে সাধারণত ব্লাড কালচারটা পজিটিভ হয়ে থাকে, সেকেন্ড থার্ড উইকে হচ্ছে স্টুল কালচার হতে পারে। এবং যদিও ডেভিডসনের কথাটি নেই, এটা জেনে রাখা ভালো, যদি হচ্ছে 4 সপ্তাহ পরেও কারো এই যে সিমটম পারসিস্ট করে এবং হচ্ছে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস করার দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের যে বোন ম্যারো করারও প্রয়োজনীয়তা হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত আমাদের ইনভেস্টিগেশন। এত হাবি চাবি হচ্ছে ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট পয়েন্ট আকারে আপনারা দেখে রাখবেন। ব্লাড কালচার, কোন সপ্তাহে ব্লাড কালচার, কখন স্টুল কালচার, কখন হচ্ছে বোন ম্যারো, কখন হচ্ছে সিবিসিতে আমরা কি পাবো, এই সমস্ত জিনিসপত্র দেখলেই চলবে। ইনভেস্টিগেশন বললাম, এবার আসি আমরা হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি দিতে পারি, সাধারণত ফ্লুরোকুইনোলন জাতীয় যে ড্রাগগুলো আছে, যেমন সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম ওয়ান্স ডেলে দিয়ে থাকি, টুয়াইস ডেলে দিয়ে থাকি। আসলে ওয়ার্ডে আমরা কি প্র্যাকটিস করে থাকি, ওয়ার্ডে আমরা মূলত প্র্যাকটিস করে থাকি হচ্ছে সেফট্রাক্সন 2 গ্রাম করে হচ্ছে বিডি দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে যদি হচ্ছে আমাদের ওরালি দেওয়ার দরকার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি ডেভিডসনের ভাষায় বলতে চাই বা পরীক্ষারগতভাবে যদি বলতে চাই, কিন্তু স্যাররা কিন্তু আসলে পরীক্ষায় কি দেয়, সাধারণত স্যাররা ওয়ার্ডে বা হচ্ছে চেম্বার প্র্যাকটিসে যেগুলো প্র্যাকটিস করে থাকে সেগুলো কিন্তু আসলে আমাদের দিতে হবে। সো ওয়ার্ডে যে আমরা সেফট্রাক্সন 2 গ্রাম করে বিডি দিয়ে থাকি সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে ডেভিডসনে যেটা দেওয়া আছে যে ফ্লুরোকুইনোলন আর দ্য ড্রাগ অফ চয়েস, তাহলে ড্রাগ অফ চয়েস কোনটা, ফ্লুরোকুইনোলন, এবং হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে 500 মিলিগ্রাম টুয়াইস ডেলে দিতে পারি। অল্টারনেটিভ হিসেবে কোনটা ব্যবহার করতে পারি আমরা, এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ওয়ান্স ডেলি ইউজ করে থাকি অ্যাট প্রেজেন্টে। হ্যাঁ, এবং ট্রিটমেন্ট শুড বি কন্টিনিউড ফর 14 ডেজ। এবং আলটিমেটলি যেটা আমাদের দরকার, যে কোলিসিস্টেক্টমি মে বি নেসেসারি। হ্যাঁ, সাধারণত কি যে ক্রনিক ক্যারিয়ার্স আর ফর্মালি ট্রিটেড ফর 4 উইকস উইথ সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ, কিন্তু অ্যাজ গাইডেড বাই অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি প্যাটার্ন বা টেস্টিং। কিন্তু এক্ষেত্রে আমাদের কি করা লাগতে পারে, আমাদের কোলিসিস্টেক্টমিও করা লাগতে পারে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মূলত ট্রিটমেন্ট। আর প্রিভেনশন কিভাবে করতে পারি, এন্ডেমিক যে এরিয়াগুলো আছে সেখানে হচ্ছে টাইফয়েডের ভ্যাকসিনেশন করা যায়। ইন ইয়াং চিলড্রেন টিটানাস কনজুগেট ভ্যাকসিন কন্টিনিউইং 6 পলিস্যাকারাইড কনজুগেটেড টু টিটানাস টক্সিড, এতটুকু জানলেই হবে। তাহলে এখানে আজকে আসলে আমাদের পড়া খুবই সামান্য কিছু জিনিস এবং কিছু কি পয়েন্ট আমাদের দেখা দরকার। প্রথমত আমরা কি করলাম, যে আমরা হচ্ছে সোর্স অফ ইনফেকশনটা দেখলাম, কিভাবে হচ্ছে কি কি ইয়ে নিয়ে আসতে পারে, কি কি হচ্ছে ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে, ফার্স্ট উইকে কী হয়, এন্ড অফ ফার্স্ট উইকে কী হয়, অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড উইকে কী হয়, আমরা কী কী ইনভেস্টিগেশনস করতে পারি এবং এক্ষেত্রে আমরা কী কী ধরনের কমপ্লিকেশন পেতে পারি। ঠিক আছে, আর ট্রিটমেন্টটা বললাম, ট্রিটমেন্ট অফ চয়েস কোনটা, ফ্লুরোকুইনোলন। হ্যাঁ, এছাড়া হচ্ছে এজিথ্রোমাইসিন অল্টারনেটিভ কোলিসিস্টেক্টমিও করতে পারি। আর এন্ডেমিক জন্য আমরা কি দিতে পারি, অবশ্যই আমরা হচ্ছে ভ্যাকসিনেশনটা করতে পারি। ঠিক আছে, সো টাইফয়েড থেকে এই কয়টা কি পয়েন্ট মনে রাখবেন, তাহলেই হবে। এখান থেকে আসলে এক্সট্রা আর কিছু বলার মতো নেই। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো না কোনো একটি সেশনে আপনাদের সাথে। শুভরাত্রি।